হ্যালো। আচ্ছা, আজকে আমাদের কত কর্মমুখী রসায়নের সেকেন্ড লেকচার, তাই না? আজকে আমরা মোটামুটি কোটাজাতকরণ করে ফেলবো। গত ক্লাসে আমরা কি পড়ছিলাম? গত ক্লাসে আমরা পড়ছিলাম যে খাদ্য নিরাপত্তা কিভাবে করতে হয়, খাদ্য নিরাপত্তার ব্যবস্থা, তাই না? তারপর হচ্ছে আমরা বেশিরভাগ দেখছিলাম যে কি খাদ্যের মধ্যে কিভাবে ব্যাকটেরিয়া জন্মায়, হ্যাঁ, জন্মায়, তারপর কোন কেমিক্যাল গুলো ইউজ করতে হয়, প্রিজারভেটিভস হিসেবে কাকে ইউজ করতে হয়, কিভাবে ইউজ করতে হয়, এগুলো আমরা দেখছিলাম গত ক্লাসে। আজকে হচ্ছে আমরা কি করবো? আজকে হচ্ছে আমরা আমরা তো গত ক্লাসে একটু পর্যন্ত পড়ছিলাম, তাই না? ওকে। তো এখন প্রিজারভেটিভস ইউজ করবো, ঠিক আছে, কিন্তু সবকিছুরই তো একটা সাইড এফেক্ট আছে। যেমন আমরা যে ওষুধ খাই, ওষুধ নাপা খাচ্ছি, তারপর কি বলে নানান ধরনের ওষুধ খাচ্ছি, তাই না? সবগুলোর একটা সাইড এফেক্ট আছে। সাইড এফেক্টটা কখন হয়? যখন বেশি খাইলেও ক্ষতি, বেশি খেয়ে ফেললে আবার ক্ষতি, না আবার যদি বেশি খাইতে থাকো তাহলে তো ক্ষতি হয়ে যাবে, তাই না? তো সাইড এফেক্ট সবারই থাকে। প্রিজারভেটিভস মানে যে ভালো মানে সবসময় ভালোই হইতে হবে এমন তো কোনো কথা নেই। এটা আমাদের পরিমাণ মতো। প্রিজারভেটিভস এর সংজ্ঞার মধ্যে একদম ক্লিয়ার করে লেখা আছে যে পরিমাণ ভাবে ইউজ করতে হবে, পরিমাণ মতো ইউজ করতে হবে, উল্টাপাল্টা ইউজ করলে হবে না। তো নানানভাবে সাইড এফেক্ট আছে, ঠিক আছে? এখন আমরা দেখবো কোন প্রিজারভেটিভস এর কোন সাইড এফেক্ট আছে। হ্যাঁ, প্রথমের মধ্যে যেটা পড়তেছে সোডিয়াম নাইট্রাইট। সোডিয়াম নাইট্রাইটের মধ্যে কি পড়তেছে, ঠিক আছে? সোডিয়াম নাইট্রাইট, নাইট্রাইট আর নাইট্রেট এগুলো কোথায় ইউজ করা হয়? এগুলো আমরা গত ক্লাসে পড়ে আসছি। এগুলো মাংসে ইউজ করা হয়, তাই না? মাংসের প্রোটিনের সাথে বিক্রিয়া করে। এরা বেশি ইউজ করে ফেললে কি হয়? যখন বেশি ইউজ করে ফেলবো তখন হচ্ছে এরা মাংসের প্রোটিনের সাথে বিক্রিয়া করে নাইট্রাসো অ্যামিন গঠন করবে। কি গঠন করবে? নাইট্রাসো অ্যামিন গঠন করবে, যেটাকে সংক্ষেপে আমরা কার্সিনোজেনিক বলতে পারি। হ্যাঁ, আচ্ছা, সরি সরি, কার্সিনোজেনিক বলতে পারি না। হ্যাঁ, কি বলতেছি আমি? সোডিয়াম নাইট্রাইট হচ্ছে যে কি করবে? সোডিয়াম নাইট্রাইট হচ্ছে মাংসের মধ্যে যে প্রোটিন পাওয়া যায় ওটার সাথে বিক্রিয়া করবে। প্রথমে ওটার সাথে বিক্রিয়া করে নাইট্রাসো নাইট্রোসো অ্যামিন গঠন করবে। নাইট্রোসো অ্যামিন গঠন করবে, আর যে এই নাইট্রোসো অ্যামিনটা ক্যান্সার সৃষ্টিতে ভূমিকা রাখে। কোন ধরনের ক্যান্সার? কার্সিনোজেনিক ক্যান্সার সৃষ্টিতে ভূমিকা রাখে। বুঝতে পারছি? আরেকটা কাজ করে এই নাইট্রেট আবার হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে। মাংসের মধ্যে তো রক্ত থাকবে, ঠিক না? ওই রক্তের হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে মেথিমোগ্লোবিন গঠন করবে। কি গঠন করবে? মেথিমোগ্লোবিন গঠন করবে। আর মেথিমোগ্লোবিন কি করবে? ফলে রক্তে অক্সিজেন পরিমাণে বাধার সৃষ্টি হয়। ফলে রক্তে অক্সিজেন পরিমাণে কি হয়? বাধার সৃষ্টি হয়। হ্যাঁ, কারণ হিমোগ্লোবিন কি করে? হিমোগ্লোবিনের মেইন কাজই তো অক্সিজেন পরিবহন করা, তাই না? সারা দেহে অক্সিজেন পরিবহন করা। আমি একটু হিমোগ্লোবিন স্ট্রাকচারটা এঁকে দিই। হ্যাঁ, হিমোগ্লোবিন স্ট্রাকচারটা আমি সাধারণ স্ট্রাকচার, এত জটিল ভাবে আঁকবো না। আমি একটু ইয়াটা লাগাই নিই, দাঁড়া, ট্যাপটা লাগাই নিই। তাহলে কি বোঝা গেছে তো নাইট্রেট কিভাবে সাইড এফেক্ট রাখতে পারে? দেখি বল। নাইট্রেট সাইড এফেক্ট এভাবে রাখতে পারে। নাইট্রাইট হচ্ছে কিভাবে মাংসের প্রোটিনের সাথে বিক্রিয়া করে নাইট্রোসো অ্যামিন গঠন করবে। আর এই নাইট্রোসো অ্যামিন হচ্ছে যে কার্সিনোজেনিক ক্যান্সার সৃষ্টিতে ভূমিকা রাখে। হ্যাঁ, আবার কি করে? মাংসের মধ্যে যে রক্ত পাওয়া যায়, রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন পাওয়া যায়, এই হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে মেথিমোগ্লোবিন গঠন করে। আর ফলে রক্তে অক্সিজেন পরিমাণে বাধা সৃষ্টি হয়। হিমোগ্লোবিনের স্ট্রাকচার নর্মালি কেমন হয়? হিমোগ্লোবিন স্ট্রাকচার হচ্ছে দুই ধরনের সাব ইউনিট দিয়ে গঠিত, এরকম। এটা হচ্ছে হিমোগ্লোবিনের স্ট্রাকচার। হ্যাঁ, উপরের দুইটা হচ্ছে আলফা সাব ইউনিট, নিচের দুইটা হচ্ছে ধর বিটা সাব ইউনিট। হ্যাঁ, দুইটা। আর এখানে অক্সিজেন গুলা জোড়া জোড়া লাগা অবস্থায় থাকে। এখানে অক্সিজেন গুলা জোড়া লাগা অবস্থায় থাকে। এভাবে করে হিমোগ্লোবিন যখন এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবাহিত হয়, ফলে অক্সিজেন গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবাহিত হয়। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হিমোগ্লোবিনের সাথে নাইট্রেটটা বিক্রিয়া করে কি করে বলে মেথিমোগ্লোবিন গঠন করে, ফলে অক্সিজেন পরিবহনে বাধা সৃষ্টি হয়। আচ্ছা, সাইট্রিক অ্যাসিড কি করে? প্রাকৃতিক ভাবে যে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়, প্রাকৃতিক ভাবে বলতে কি, লেবুর রস, লেবুর রস রস থেকে, লেবুর রসে তো অটোমেটিক সাইট্রিক অ্যাসিড থাকে, এটাকে আমরা তৈরি করি? তৈরি করি না। তো প্রাকৃতিকভাবে যে সাইট্রিক অ্যাসিড গুলো আমরা পাই, এগুলো নর্মালি পার্শ্ব প্রতিক্রিয়া নাই। হ্যাঁ, তবে আমরা যখন কৃত্রিমভাবে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া থেকে উৎপন্ন সাইট্রিক অ্যাসিড পাবো। হ্যাঁ, কৃত্রিমভাবে আমরা কিভাবে সাইট্রিক অ্যাসিড তৈরি করতে পারি? সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কৃত্রিম সাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়, ঠিক আছে? জাস্ট একটু মনে রাখলে হবে, সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কৃত্রিম সাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়। আর ওই সাইট্রিক অ্যাসিড কিন্তু খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহার করলে তার পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন কি অ্যাজমা হতে পারে, অ্যালার্জি হতে পারে। বুঝতে পারছি? ওকে। এরপর হচ্ছে ব্যানজয়েড। ব্যানজয়েড কি করে? ব্যানজয়েড নর্মালি অ্যালার্জি এমনকি মস্তিষ্কে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে ব্যানজয়েডটা। হ্যাঁ, বেনজয়েড আর বেনজয়িক অ্যাসিড সেম জিনিস। হ্যাঁ, দীর্ঘ সময় সংরক্ষণের ফলে খাদ্যের ভিটামিন সি এর সাথে বেনজয়িক অ্যাসিড বিক্রিয়া করে বেনজিন গঠন করে।
বেনজয়েড বা বেনজোইক অ্যাসিড যেটা আছে এটা কি করে দীর্ঘ সময় সংরক্ষণ করে রাখলে মানে বেনজয়েড দিয়ে যদি কোনো খাদ্য দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করে রাখি ওই খাদ্যের মধ্যে যদি ভিটামিন সি থাকে ওই ভিটামিন সি এর সাথে ওরা বিক্রিয়া করে কি তৈরি করবে বেনজিন গঠন করবে আর বেনজিন কি করে ক্যান্সার সৃষ্টিতে ভূমিকা রাখে ক্যান্সার সৃষ্টি করতে পারে ওকে। এবার ব্রোমেট কি করে ব্রোমেটের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে অতিরিক্ত ইউজ করলে ডায়রিয়া সৃষ্টি হতে পারে ঠিক আছে। তারপর হচ্ছে কি বিএইচএ বিএসটি হ্যাঁ এরাও ক্যান্সার ঝুঁকির কথা আজকাল শোনা যাচ্ছে বিএইচ আর বিএসটি ঝুঁকির কথা শোনা যাচ্ছে কিন্তু শিওরে কিন্তু বলা নেই এটা খেয়াল রাখতে হবে এমসিকিউর ক্ষেত্রে এসব সৃষ্টি করতে পারে ক্যান্সার সৃষ্টি করে তার মানে কোনগুলো একদম ক্লিয়ার ক্যান্সার সৃষ্টি করে সোডিয়াম নাইট্রেট একদম ক্লিয়ার ক্যান্সার সৃষ্টি করে তাই না কিন্তু আর এরপর কোনটা বেনজয়েড কি বেনজিন সৃষ্টির মাধ্যমে ক্যান্সার সৃষ্টি করতে পারে এবার হচ্ছে কি অনুমান করতে পারে ঠিক আছে। আর বিএসসি বিএসটি হচ্ছে আজকাল শোনা যাচ্ছে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এরপর সালফাইডের পার্শ্ব প্রতিক্রিয়া কি সালফাইডের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে যে মাথা ব্যথা হইতে পারে হার্টের ব্যথা হইতে পারে অ্যালার্জি হইতে পারে আবার ক্যান্সার সৃষ্টিতে ভূমিকা রাখে তার মানে সালফাইডও কি ক্যান্সার সৃষ্টিতে শিওর ভূমিকা রাখতেছে। হ্যাঁ আর ইথিনের পার্শ্ব প্রতিক্রিয়াটা কিছু বলা নেই বাট ইথিন হচ্ছে কি কাঁচা ফল পাকানোর জন্য ব্যবহার করা হয় তো আসতেই পারে নিচের কোনটি কাঁচা ফল পাকানোর জন্য ব্যবহার করা হয় ইথিন। হ্যাঁ গত ক্লাসেও ফল পাকানোর জন্য একটা কেমিক্যালের নাম পড়ছি সেটা হচ্ছে কার্বাইড ঠিক আছে তার মানে কার্বাইড আর ইথিন এগুলো হচ্ছে কি কাঁচা ফল পাকানোর জন্য ব্যবহার করা হয়। ওকে এবার হচ্ছে কিউরিং কিউরিং থেকে প্রশ্ন আসবে আমি গত ক্লাসে বলছি এবারও বলছি এবার হচ্ছে কিউরিং নিয়ে একদম ডিটেলসে বলা আছে প্রথম কথা হচ্ছে গত ক্লাসে আমরা কিউরিং বলতে কি বুঝছিলাম কোনো খাদ্যকে যদি লবণের দ্রবণ দিয়ে সংরক্ষণ করি হ্যাঁ সংরক্ষণ করে রাখি তখন হচ্ছে এটাকে কিউরিং বলে। এই যে কোনো খাদ্যকে খাবার লবণ বা এর দ্রবণ দ্বারা সংরক্ষণ করার প্রক্রিয়াকে কি বলতেছি আমরা কিউরিং বলতেছি। যখন প্রাচীনকালে হ্যাঁ ফ্রিজের কোনো প্রচলন ছিল না ফ্রিজের প্রচলন কম ছিল বা ফ্রিজের কোনো প্রচলন ছিল না তখন কিউরিং পদ্ধতি খুব জনপ্রিয় ছিল ওকে। কিউরিং পদ্ধতিতে অ্যাকচুয়ালি কি করা হয় কিউরিং পদ্ধতিতে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডে বিভিন্ন ঘনমাত্রার দ্রবণ ব্যবহার করা হয় সোডিয়াম ক্লোরাইডে বিভিন্ন ঘনমাত্রার দ্রবণ বলতে কি বোঝাচ্ছি সোডিয়াম ক্লোরাইড হচ্ছে লবণ তাই না আর সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ বলতে কি বোঝায় সোডিয়াম ক্লোরাইডকে যখন পানির সাথে মিশাবো তখন সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড লবণের দ্রবণ হয়ে যাচ্ছে হ্যাঁ। এখন বলতে বিভিন্ন ঘনমাত্রা মানে আমরা পানির মধ্যে কোন ঘনমাত্রা কত ঘনমাত্রা 1 মোলার সোডিয়াম ক্লোরাইড মিশাচ্ছি নাকি 2 মোলার সোডিয়াম ক্লোরাইড মিশাচ্ছি নাকি 3 মোলার মিশাচ্ছি এটা আমাদের উপর ভিত্তি করে ঠিক না সেটা কোন খাদ্যকে সংরক্ষণ করতেছি সেটার উপর ভিত্তি করে আমরা ওই পরিমাণ ঘনমাত্রা সোডিয়াম ক্লোরাইড দ্রবণ তৈরি করি হ্যাঁ তৈরি করে সেটা ওখানে ওই খাদ্য দিয়ে সংরক্ষণ করি হ্যাঁ। এই দ্রবণ ব্যবহার করার ফলে মাছ মাংস ফল সবজি থেকে আচ্ছা কিভাবে এটা কাজ করতেছে ঠিক না এটা তো আমাদের জানা লাগবে যে লবণের দ্রবণ ইউজ করলে কেন খাদ্য সংরক্ষিত থাকে কেন খাদ্য নষ্ট হয় না ওরা কি করে এই লবণগুলো কি করে এই লবণের দ্রবণ কি করে মাছ মাংস ফল সবজি থেকে অসমোসিস প্রক্রিয়ায় কি প্রক্রিয়ায় অসমোসিস প্রক্রিয়ায় মুক্ত পানিগুলো বের করে আনে মুক্ত পানিগুলো যখন বের করে আনে এখন অণুজীব বেঁচে থাকার জন্য আমি গত ক্লাসে কি বলছি তিনটা জিনিসের দরকার হয় একটা জিনিস হচ্ছে যে পানির দরকার হয় একটা জিনিস হচ্ছে খাদ্যের মতো অক্সিজেনের দরকার হয় আরেকটা জিনিস হচ্ছে যে ওরা অ্যাসিড পরিবেশে বাঁচতে পারে না অণুজীব হ্যাঁ। তার মানে কি এখন মুক্ত পানিগুলো যখন বের হয়ে আসতেছে খাবার থেকে তখন ওই অণুজীবগুলা যেমন ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক এগুলা আর পানি পায় না খাদ্যের মধ্যে পানি পায় না আর খাদ্যের মধ্যে পানি না থাকলে ওরা বাঁচতে পারে না এর ফলে আর্দ্রতার অনুপস্থিতিতে আর্দ্রতা বলতে কি ওই যে পানি বের হয়ে গেছে হ্যাঁ অনুপস্থিত এইসব বস্তুতে অণুজীব জন্মানোর অনুকূল পরিবেশ ব্যাহত হয়। এই পদ্ধতিতে কাঁচা আম জলপাই চালতা আমলকি গাজর কাঁচামরিচ এগুলা সহজভাবে সংরক্ষণ করা যায়। এইসব বস্তু সংরক্ষণের জন্য শুধু এসব বস্তু কাঁচা আম আরো অনেক কিছু সংরক্ষণ করা যায় ঠিক না মাছ মাংস তো এভাবে সংরক্ষণ করতেছি কিন্তু শুধু কাঁচা আম গত ক্লাসে আমরা কি বলছি নর্মালি কিউরিং পদ্ধতিতে 15% সোডিয়াম ক্লোরাইড ইউজ করা হয় কিন্তু কাঁচা আম জলপাই চালতা আমলকি গাজর আর এই কাঁচামরিচ এইসব বস্তুর জন্য 7 থেকে 8% সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ ব্যবহার করা হয় সংরক্ষণ করার জন্য। তবে দীর্ঘ সময় পর্যন্ত সংরক্ষণের জন্য লবণের সাথে একদম আমাদের যদি টার্গেট থাকে যে কোনো একটা খাবার আমরা দীর্ঘ সময় সংরক্ষণ করবো একদম অনেক দিন ধরে তখন আমরা একটা কাজ করতে পারি তখন কি করতে পারি তখন হচ্ছে যে লবণের দ্রবণের সাথে ল্যাকটিক অ্যাসিড মিশিয়ে দিতে পারি ল্যাকটিক অ্যাসিড মিশিয়ে দিলে তখন কি হয় তখন আমরা দীর্ঘ সময় সংরক্ষণ করতে পারবো। ল্যাকটিক অ্যাসিড কি করে ল্যাকটিক অ্যাসিড হচ্ছে যে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া উৎপাদনের প্রতিকূল পরিবেশ সৃষ্টি করে মানে ব্যাকটেরিয়া উৎপাদন হতে পারে না ব্যাকটেরিয়া উৎপাদনের জন্য প্রতিকূল পরিবেশ সৃষ্টি করে এতে করে সংরক্ষণ প্রক্রিয়া আরো সুদৃঢ় হয়। সাধারণত
প্লাস্টিক এবার হচ্ছে কিউরিং পদ্ধতিটা কিভাবে করতে হয়। আমরা শুধু লবণ মিশিয়ে দিলে কি হবে, শুধু লবণে দ্রবণ মিশিয়ে দিলে কি কিউরিং হয়ে যাবে না, স্টেপ বাই স্টেপ কিভাবে করতে হয়। প্রথমে আমরা কি করব, একটা প্লাস্টিকের ড্রাম নিব। ওকে, প্লাস্টিকের ড্রাম নিয়ে ওখানে হচ্ছে খাদ্য সামগ্রী সামগ্রী সংরক্ষণ করব। খেয়াল রাখতে হবে প্লাস্টিকের ড্রাম অবশ্যই জীবাণুমুক্ত হতে হবে, প্লাস্টিকের ড্রাম অবশ্যই কি হতে হবে, জীবাণুমুক্ত হতে হবে। সেটা তো স্বাভাবিক একটা প্রসেস, ঠিক না? আমরা কোনো কিছু খাবার যখন একটা বাক্সের ভিতর রাখি, বাক্সটা তো ধুয়ে নিই বা মুছে নিই। হ্যাঁ, এটা তো একদম নর্মাল সেন্সের বিষয়। খাদ্য সামগ্রী সংরক্ষণের জন্য খাদ্য সামগ্রীকে এমন ড্রামে রাখতে হবে যেন সেগুলো লবণে দ্রবণে নিমজ্জিত অবস্থায় থাকে। তার মানে কি বলছে, প্রথম কথা হচ্ছে আমরা একটা পরিষ্কার ড্রাম নিব, ড্রাম নিয়ে সেখানে একটা লবণের দ্রবণ নিব। এবার ওই খাদ্যগুলা, যে খাদ্যগুলো সংরক্ষণ করবো, ওই খাদ্যগুলো হচ্ছে লবণের দ্রবণের মধ্যে নিমজ্জিত অবস্থায় রেখে দিব। নিমজ্জিত মানে কি, ভেসে ভেসে থাকবে। হ্যাঁ, এরপর কি করবো, এরপর ড্রামের মুখ ঢাকনা দিয়ে বন্ধ করে দিতে হবে। মাঝে মধ্যে মাঝে মধ্যে ড্রামের ঢাকনা খুলে দেখতে হবে যে দ্রবণের উপর কোনো আস্তরণ পড়েছে কিনা। কোনো আস্তরণ পড়েছে কিনা দ্রবণের উপর। এখন আস্তরণ পড়লে কি করতে হবে সেটাও তো আমাদের জানা লাগবে, তাই না? ওকে, যদি অনেক সময় ছত্রাকের কারণে দ্রবণের উপরিভাগে সাদা আস্তরণ পড়তে পারে, এই আস্তরণ সরিয়ে ফেলতে হবে, না হলে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। একটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, আরেক ধরনের ব্যাকটেরিয়া আছে, যে ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া। ওর পুরো নামই হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া। ওই ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া গুলো কি করবে, একটা কাজের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। হ্যাঁ, অনেক সময় ব্যাকটেরিয়ার কারণে সংরক্ষিত খাদ্য নরম হয়ে যেতে পারে। সংরক্ষিত খাদ্যে তখন এই খাদ্য যখন নরম হয়ে যাবে তখন এটাকে তো আমরা আগের আগের অবস্থায় নিয়ে আসতে হবে, তাই না? কোনো না কোনো ভাবে। কেমনে আনবো, সংরক্ষিত খাদ্যে সামান্য পরিমাণ চুনের পানি যদি যোগ করে দিতে পারি তখন এই সমস্যার সমাধান করা যেতে পারে। তাছাড়া দ্রবণে 0.1 থেকে 0.2% ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করে হলেও খাদ্য নরম অবস্থা রোধ করা সম্ভব। তার মানে খাদ্য নরম হয়ে গেলে কোনো কারণে যদি ড্রামের ঢাকনাটা কিছুক্ষণ পর তো খুলে দেখবো, খুলে দেখার পর যদি দেখি যে খাদ্য নরম হয়ে গেছে, এই নরম হয়ে গেলে সমাধান দুইভাবে করা যেতে পারে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে চুনের পানি যোগ করতে পারি, আর একটা হচ্ছে কি 0.1 থেকে 0.2% ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রবণ যোগ করতে পারি। হ্যাঁ, তবে কাঁচা ফল সবজি দীর্ঘ সময় সংরক্ষণের জন্য, হ্যাঁ, আর এই পদ্ধতি কিউরিং পদ্ধতিতে যদি আমরা কাঁচা ফল সংরক্ষণ করতে চাই আর সেটা যদি দীর্ঘ সময়ের জন্য করতে চাই তখন আমাদেরকে 1 থেকে 2% কেএমএস যোগ করা হয়। কেএমএস 1 থেকে 2% কেএমএস যোগ করা হয়। এখন কত হচ্ছে কেএমএস মানে কি? হ্যাঁ, এটা শুনে অনেক বড় কিছু মনে হতে পারে। কেএমএস কেএমএস মানে হচ্ছে এটা, এটা দিয়ে বোঝাচ্ছে পটাশিয়াম। কে দিয়ে কি বোঝাচ্ছে, পটাশিয়াম। হ্যাঁ, এম দিয়ে কি বোঝাচ্ছে, মেটা। এস দিয়ে কি বোঝাচ্ছে, সালফাইড। ঠিক আছে, পটাশিয়াম মেটা সালফাইড। আশা করি বুঝাইতে পারছি। তার মানে কিউরিং পদ্ধতি আমাদের এখানে এখানে আমি ক্লোজ করতেছি। কিউরিং পদ্ধতি থেকে অবশ্যই সিকিউতে আসে। ঠিক আছে, সিকিউ গ নাম্বার প্রশ্নটা কিউরিং পদ্ধতি থেকে আসবে, আমার মনে হচ্ছে এবারও আসবে। এবার হচ্ছে আচার তৈরিতে প্রিজারভেটিভস। এখন আমাদের এটা তো আগে জানা লাগবে আচার মানে কি। আচার মানে কি, কোনো ফল বা শাকসবজি যখন আমরা দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করে রাখবো, হ্যাঁ, ওইটাই আচারে পরিণত হয়ে যায়, তাই না? আচার মানে কি, যেমন আমকে, আমকে যদি আমরা দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করে থাকি তখন কি আমসত্ত্ব তৈরি হয় না? আমসত্ত্ব তো এক ধরনের আচার। হ্যাঁ, জলপাইকে অনেকদিন ধরে সংরক্ষণ করে রাখলে ওই জলপাই যে ইয়াটা তৈরি হয় এটাই জলপাইয়ের আচার। তার মানে কি, কোনো ফল বা শাকসবজি আমরা দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করে রাখলে আচার তৈরি হয়। এখন সংরক্ষণ করে রাখবো কেমনে? প্রিজারভেটিভস ইউজ করে তো সংরক্ষণ করে রাখবো, ঠিক না? প্রিজারভেটিভস ইউজ করা ছাড়া তো সংরক্ষণ করা পসিবল না, এগুলো নষ্ট হয়ে যাবে। তার মানে কি, আচার তৈরিতে প্রিজারভেটিভস ব্যবহারটা আবশ্যক। আচার তৈরিই হয় প্রিজারভেটিভস ব্যবহার করে, সেই জন্য বলতেছে আচার তৈরিতে প্রিজারভেটিভস। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে কি বলতেছে, আচারের সংজ্ঞাটা কি আসতে পারে? যখন কোনো খাদ্যকে, খাদ্য বলতে ফল আর সবজি বলতেছি, ঠিক আছে, সাধারণ লবণ, সাধারণত লবণ, সরিষার তেল, আমরা গত ক্লাসে পড়ছিলাম লবণ, সরিষার তেল, ভিনেগার, এগুলো প্রাকৃতিক প্রিজারভেটিভস, ঠিক না? যখন কোনো খাদ্যকে সাধারণ লবণ, সরিষার তেল বা ভিনেগারের সাহায্যে সংরক্ষণ করা হয় তখন প্রস্তুতকৃত খাদ্যকে আচার বলে। খাদ্য সংরক্ষণের এই পদ্ধতিকে পিকলিং বা আচারজাতকরণ বলে। তার মানে প্রশ্নে যদি জ্ঞানমূলকে আসে পিকলিং কাকে বলে, পারবা? অবশ্যই পারা উচিত। হুম, সাধারণত আচার তৈরিতে লবণ ও ভিনেগার প্রধান উপাদান হিসেবে ব্যবহার করা হয়। সাধারণত আচার তৈরিতে লবণ আর ভিনেগারটা
প্রিজারভেটিভস হিসেবে মেইনলি ইউজ করা হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে মশলা সরিষার তেল ব্যবহার করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে নর্মালি কিন্তু ইউজ করার কথা বললে আমরা লবণের ভিনেগার ইউজ করার কথা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইউজ করতেছি মশলা সরিষার তেল। কেন ইউজ করতেছি এটা হয়তো এখানে বলা আছে বা বলা নেই আমি জানি না, তবে মশলা বা সরিষার তেল হচ্ছে যে আচারটার স্বাদ বাড়ায় দেয়। আচারের মধ্যে দেখবি যে সরিষার তেল ভাসে, জলপাইয়ের আচার বল যেখানে আচার বল, এটা আচারের স্বাদ বাড়ায় দেয়, সেজন্য হচ্ছে মশলা সরিষার তেল ব্যবহার করতেছি বেশিরভাগ ক্ষেত্রে। নর্মালি লবণ আর ভিনেগার ইউজ করাটাই হচ্ছে উত্তম উপায়। মিষ্টি আচারে সরিষার তেলের পরিবর্তে চিনি ব্যবহার করা হয়। যেগুলো মিষ্টি আচার ওগুলাতে কি করা হয়, সরিষার তেলের পরিবর্তে চিনি ব্যবহার করা হয়। চিনিও কিন্তু এক ধরনের প্রাকৃতিক প্রিজারভেটিভস। হ্যাঁ, আমাদের দেশে আচার তৈরিতে ফার্মেন্টেশন পদ্ধতি ব্যবহৃত হয়। এটা থেকে একটা এমসিকিউ লাইন তুলে দিতে পারে, আমাদের দেশে আচার তৈরিতে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? ফার্মেন্টেশন পদ্ধতি ব্যবহার করা হয়। ফার্মেন্টেশন কি গত ক্লাসে বুঝিয়ে আসছি আমি। হ্যাঁ, আচারে 4 থেকে 10% লবণের দ্রবণ রাখা হয়। আচারে যে লবণের দ্রবণ ইউজ করে সেটা হচ্ছে 4 থেকে 10%। উল্লেখ্য, আচার তৈরিতে ব্যবহৃত লবণ, চিনি, ভিনেগার খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহৃত, কিন্তু মশলা সংরক্ষণের জন্য অনুকূল। আচ্ছা, উল্লেখ্য আচারে যে মেইনলি প্রিজারভেটিভ হিসেবে কাজ করতেছে আচারে কোনগুলা? মেইনলি প্রিজারভেটিভ হিসেবে কাজ করতেছে লবণ, চিনি, ভিনেগার, এগুলো হচ্ছে মেইন প্রিজারভেটিভ হিসেবে কাজ করতেছে আচারে। মানে ওরাই মূলত ব্যাকটেরিয়া জন্মাতে দিচ্ছে না, হ্যাঁ, বা আচারকে নষ্ট হওয়া থেকে রোধ করতেছে। কিন্তু মশলা কি করতেছে? মশলা অ্যাকচুয়ালি আচারের মধ্যে ব্যাকটেরিয়া বা অণুজীব জন্মাতে রোধ করতেছে এমন না। মশলা কি করতেছে? মশলা হচ্ছে সংরক্ষণের জন্য অনুকূল পরিবেশের সৃষ্টি করে দিচ্ছে মশলা। ঠিক আছে? ওই হিসেবে প্রিজারভেটিভ হিসেবে কাজ করতেছে মশলাটা। এগুলো বাচ্চাদের পড়া ভাই, মানে আমার এখানে জাস্ট পড়াইতে আবার এটাই রিজন হচ্ছে যে ইম্পর্টেন্ট লাইনগুলো আমি দাগাই দিছি, ওই লাইনগুলো পড়লেই হবে, ওগুলাই মেইন কিওয়ার্ড। আর হচ্ছে কি, এটা হচ্ছে মেইন রিজন। আর মেইন রিজন আরেকটা হচ্ছে ফাঁকে ফুঁকে কয়েকটা বুঝে যাওয়ার জিনিস আছে, ওগুলো যেন মিস না হয় এটা বুঝিয়ে দিচ্ছি। আর আর এই চ্যাপ্টার নর্মালি সবাই স্কিপ করার ট্রাই করে, ঠিক আছে? এখানে পাত্তা দেয় না আর কি। এখন তুই যেন পাত্তা দেয় সেজন্য আমি লাইন বাই লাইন পড়াই দিচ্ছি, যে লাইনগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর আমি একবার পড়াই দিলে আমার সাথে সাথে একবার পড়ে ফেলবে, আবার নিচে একবার পড়ে ফেলবে, এগুলো দেখবি একদম দুনিয়া পানি ভাত। হ্যাঁ, এগুলো একবার একবার যদি বুঝে করতে পারো যে কি হচ্ছে এখানে, তুই বানায় ফুনায় যা ইচ্ছা তা লিখে দিতে পারবি। ওকে, এখন ভুল হবে না সেটা। কারণ তুই তো জানো আচার তৈরি করতে গেলে কি কি করা লাগে। হ্যাঁ, কোটাজাত প্রক্রিয়া কেমন, এগুলো কোটাজাত প্রক্রিয়াটা একটু পরে করাবো। এই প্রক্রিয়াগুলোর সিস্টেম জেনে গেলে আর কিছু এবার নিজের ভাষায় লিখে দাও। ওকে, তাহলে কি বলতেছে, আর কিছু ইম্পর্টেন্ট লাইনে আমি এখানে লাগাই দিয়েছি আচারজাতকরণে পিকলিং এর জন্য। প্রতি 10 কেজি ফলের সাথে নর্মালি 1 থেকে 2 কেজি শুকনা লবণ মিশিয়ে পানি ঝরার জন্য ছিদ্রযুক্ত চালনিতে নেওয়া হয়। চালনি মানে কি, ওই চাল চাল ধুই যে আমরা, ওইটা হচ্ছে চালনি। হুম, তার মানে প্রতি 10 কেজি ফলের সাথে আমরা নর্মালি 1 থেকে 2 কেজি শুকনা লবণ মিশাই। হ্যাঁ, লবণ গলে লবণ গলে ফলের মধ্যস্থিত পানি বের হয়ে আসে, কারণ লবণের কাজ কি, ফলের থেকে পানি বের করে আনা। আর পানি বের করে আনলে তখন আর অণুজীব থাকতে পারে না, কারণ পানির অভাব পড়ে ফলের ভিতর থেকে। এটা তো আমরা একটু আগে পড়ে আসি কিউরিং পদ্ধতিতে, তাই না? পানি ঝরা বন্ধ হলে ফলের টুকরাগুলো ড্রামে ভরা উপযোগী হয়। জীবাণুযুক্ত ড্রামে ফলের টুকরা নিয়ে এরপর হচ্ছে কি 8 লিটার পানির মধ্যে 1.5 থেকে 2 কেজি লবণ আবার মিশ্রিত করে রাখা হয়। ঠিক আছে? তার মানে কি করব, প্রথমে হচ্ছে যদি 10 কেজি ফল নিই, এই 10 কেজি ফলের মধ্যে আমরা 1 থেকে 2 কেজি লবণ মিশাবো। লবণ মিশে এটাকে ধুয়ে নিব, ধুয়ে নিয়ে পানিগুলো ঝরাই নিব, কারণ চালনিতে নিচে, চালনিতে নিলে পানিগুলো ঝরে যাবে। নেওয়ার পর একটা ড্রাম নিব, যে ড্রামটা অবশ্যই জীবাণুমুক্ত হবে। এবার ফলের টুকরাগুলা ওই ড্রামের মধ্যে ঢুকাই 8 লিটার পানি দিব। ড্রামের মধ্যে 8 লিটার পানি দিয়ে আবার ওখানে 1 থেকে 2 কেজি লবণ মিশ্রিত করব। ঠিক আছে? মিশ্রিত করার পর কি করব, যখন ফলের টুকরাগুলো লবণের দ্রবণের উপরিভাগের সমান হয়, হ্যাঁ, ড্রামের মুখ উপরিভাগের সমান এটা না লিখে, তা হচ্ছে মানে কি, লবণ দেওয়ার পর ড্রামের মুখটা কি করে দিব, বেল দিয়ে বন্ধ করে দিব। হ্যাঁ, বেল দিয়ে বন্ধ করে ফেলার পর ঝাল আচার, আর এটা হচ্ছে আমাদের মেইন প্রক্রিয়া আচারজাত কেমনে করব। আর ঝাল আচার তৈরি করার সময় ফলের টুকরোর সাথে এই যে ঝাল আচার তৈরির সময় ফলের টুকরোয় লবণ মেশানোর সময় হলুদের গুঁড়া মেশানো যেতে পারে। ঠিক আছে? মিষ্টি আচারের জন্য 15 দিন পর ড্রামটা কি করবো, ড্রামের মুখ খুলে উপরের ফলের টুকরাগুলো নিচে, আর নিচের টুকরাগুলো আবার উপরে নিয়ে আসবো, মানে মিক্স করে ফেলবো। হ্যাঁ, যেগুলো উপরে ছিল 15 দিন পর ওগুলাকে নিচে নিয়ে যাবো, আর যেগুলো নিচে ছিল ওগুলাকে উপরে নিয়ে আসবো দ্রবণের মধ্যে। এতে পচনের সম্ভাবনা কম থাকে। আরো ভালো ফলাফল পেতে দ্রবণে 2 থেকে 3% অ্যাসিটিক অ্যাসিড এবং 0.1 থেকে 0.2% KMH যোগ করা হয়। আশা করি বুঝাতে পারছি। হ্যাঁ, এবার হচ্ছে কোটাজাত। কোটাজাত কোটাজাত মানে কি? কোটাজাত মানে হচ্ছে যে প্রক্রিয়ায় খাদ্যকে কোটা বা জারে ভর্তি করে উত্তাপ করে
উত্তাপ কেন করব? খাদ্যের নষ্টকারী ক্ষতিকর জীবাণু ধ্বংস করার পর খাদ্য সহ কোটাকে বায়ুরোধী করে দীর্ঘদিন সংরক্ষণ করা হয়, তাকে কোটাজাতকরণ বা ক্যানিং বলে। তার মানে কোটাজাত বা ক্যানিং করার মেন লক্ষ্যগুলা কি? মেন লক্ষ্যগুলো হচ্ছে কোটা বা একটা জার নিব, ওই জারের মধ্যে খাদ্যগুলা নিব, খাদ্যগুলা নিয়ে কোটা বা জারটাকে উত্তপ্ত করবো। উত্তপ্ত করলে কি হবে? খাদ্যের মধ্যে যে জীবাণু আছে এগুলো ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে যাওয়ার পর কোটাটাকে ঢাকনা দিয়ে বন্ধ করবো। এমন ভাবে ঢাকনা দিয়ে বন্ধ করবো যেন কোটার ভিতর আর কোনো বাতাস না থাকে, কোনো অক্সিজেন যেন না থাকে। ঠিক আছে? কোনো অক্সিজেন থাকা যাবে না। এমন ভাবে বন্ধ করবো যেন কোনো বাতাস না থাকে। এটা হচ্ছে কোটাজাতকরণ প্রক্রিয়া। ঠিক আছে? এখন কথা হচ্ছে কেন অক্সিজেন থাকতে পারবে না? ওই যে আবার সেম কথা, অণুজীব বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার হয়। এখন যদি আমরা অক্সিজেনই বন্ধ করে দিই, তার মানে ভিতরে আমরা কি বলে, কোটার ভিতরে আর কোনো বায়ু নেই। কোটার ভিতর কোনো যেহেতু বায়ু নেই, অক্সিজেন নেই, তার মানে কোটার ভিতর যে খাবারগুলো রাখছে সেগুলো দীর্ঘদিন সময় ধরে আমরা সংরক্ষণ করতে পারি, কারণ কোটার ভিতর তো অক্সিজেন নেই। অক্সিজেন না থাকলে অণুজীব উৎপন্ন হবে কোত্থেকে? অণুজীব বাঁচবে কোত্থেকে, তাই না? সেই জন্য কোটা বা ক্যানিং এর মাধ্যমে আমরা মাশরুম সংরক্ষণ করতেছি বাজারে, মাশরুম, তারপর হচ্ছে কি ওই ভুট্টা সংরক্ষণ করতেছি, ক্যানে ক্যানে করে আমরা অনেক কিছু সংরক্ষণ করতেছি না, এইগুলা এভাবে। এই পদ্ধতিতে প্রথমে কোটার মধ্যস্থিত খাদ্যকে তাপে জীবাণুমুক্ত করে বায়ুরোধী অবস্থায় রাখা হয়। প্রথমে কিন্তু জীবাণুমুক্ত করে নিতে হবে খাদ্যগুলো, এটা নর্মাল জিনিস। প্রথমে যদি জীবাণুমুক্ত না করে তাহলে খাদ্যের ভিতর তো প্রথমে শুরুতে জীবাণু থেকে যাবে। এরপর টাকনা মারো আর যাই মারো, তাই না? ওই জীবাণুগুলাই তো ক্ষতি করে ফেলবে। এই জীবাণু ধ্বংস করতে, আচ্ছা, এমসিকিউর জন্য এখন মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন আছে, হ্যাঁ। খাদ্যের মধ্যে ব্যাকটেরিয়া জন্মায়, এটা আমরা জানি। সবথেকে ক্ষতিকারক ব্যাকটেরিয়া হচ্ছে যে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনিয়াম। আমি গত ক্লাসেও বলছি ক্লস্ট্রিডিয়াম বোটুলিনিয়াম, যেটা নর্মালি মাংসকে বেশি অ্যাটাক করে। ঠিক আছে? ক্লস্ট্রিডিয়াম বোটুলিনিয়াম, এই ক্লস্ট্রিডিয়াম বোটুলিনিয়াম আমি গত ক্লাসে বলছি অবায়বীয়, মানে বায়ু ছাড়াও বাঁচতে পারে। ঠিক না? এই ধরনের ব্যাকটেরিয়া যদি খাবারের মধ্যে থেকে যায় তাহলে তো ক্ষতিকর। এটা তো আমরা পরে ঢাকনা দিয়ে বন্ধ করি, এটা কি আমাদের লাভ হবে? কারণ এই ধরনের ব্যাকটেরিয়া তো আগে থেকে কি অক্সিজেন ছাড়াই বাঁচতে পারে। তো সেই জন্য ঢাকনা মারার আগে আমাদেরকে আগে তাপ দিয়ে উত্তপ্ত করতে হয় ক্যানটা, যাতে জীবাণুগুলো ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, তার মানে এই ধরনের যে ব্যাকটেরিয়া গুলো আছে যেগুলো হচ্ছে অবায়বীয় অবস্থায় থাকতে পারে, এগুলো যেন না থাকতে পারে, প্রথমে সেই জন্য আমরা উত্তপ্ত করে নিই। হ্যাঁ, প্রথমে উত্তপ্ত করে নিলে এখন কি হবে? এই ক্লস্ট্রিডিয়াম বোটুলিয়ামটা মরে যাবে, এরপর হচ্ছে ঢাকনা দিয়ে বন্ধ করে দাও। কারণ এরপর তো আর ব্যাকটেরিয়া জন্মাইতে পারবে না, যেগুলো হচ্ছে যে কি বায়বীয় ব্যাকটেরিয়া, যেগুলো হচ্ছে বায়ু ছাড়া বাঁচতে পারে না। ঠিক না? কিন্তু ক্লস্ট্রিডিয়াম বোটুলিয়াম হচ্ছে যে অবায়বীয় ব্যাকটেরিয়া, এগুলো বায়ু ছাড়া বাঁচতে পারে। তো নরমালি এই ধরনের ব্যাকটেরিয়াকে মারার জন্য কি করতে হয়? এই ধরনের ব্যাকটেরিয়া যে অঙ্কুর বা স্পোর, স্পোর মানে কি? যেগুলো থেকে পরবর্তীতে আবার বাচ্চা জন্মাবে। এদের স্পোরটা ধ্বংস হয় নরমালি 121°C তাপমাত্রায় যদি আমরা 10 মিনিট রাখি, তখন এদের স্পোরটা ধ্বংস করা হয়। 10 মিনিট ধরে 121°C তাপমাত্রায় তাপ দিতে হবে। হ্যাঁ, ক্যানটি অবশ্যই এবার তাপ দেওয়া শেষ হলে তারপর ক্যানটিকে অবশ্যই বায়ু নিরোধ ভাবে বন্ধ করতে হবে। কারণ ক্যানের ভিতরে অক্সিজেনের অভাবে জীবাণু অকার্যকর হয়ে পড়ে। ফলে খাদ্যের জীবাণু মরে যায় এবং অনাকাঙ্ক্ষিত অণুজীব জন্মাতে পারে না এবং বংশ বিস্তার করতে পারে না। ওকে? দুই ধরনের ক্যানিং প্রক্রিয়া রয়েছে। কয় ধরনের ক্যানিং প্রক্রিয়া রয়েছে ভাইয়া? দুই ধরনের ক্যানিং প্রক্রিয়া। এটা আবার কি এলো? আচ্ছা, দুই ধরনের ক্যানিং প্রক্রিয়া রয়েছে। একটা হচ্ছে ওয়াটার বাথ ক্যানিং, আরেকটা হচ্ছে প্রেসার ক্যানিং। ঠিক আছে? এগুলা আসবে পরীক্ষায় আসবে। ওয়াটার বাথ ক্যানিং ব্যাখ্যা করো, প্রেসার ক্যানিং ব্যাখ্যা করো, বা ক্যানিং কোটাজাতকরণ বা ক্যানিং কয় প্রকার, দুইটাই ব্যাখ্যা করো। অনেকভাবে আসতে পারে। ওয়াটার বাথ ক্যানিংটা নরমালি ওই ধরনের খাদ্যে ইউজ করা হয় যে ধরনের খাদ্যে অ্যাসিড বেশি থাকে। যে সকল খাদ্যে উচ্চ অ্যাসিড রয়েছে, অর্থাৎ পিএইচ মান 4.5 এর নিচে। উচ্চ অ্যাসিড মানে কি? পিএইচ কম হবে। পিএইচ 4.5 এর নিচে তাদেরকে ওয়াটার বাথ ক্যানিং প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয়। সাধারণত টমেটো, ফল, ফলের জুস, জ্যাম, জেলি, আচার, চাটনি, ভিনেগার ইত্যাদি ক্যানিং এ ওয়াটার বাথ ক্যানিং প্রক্রিয়া ব্যবহার করা হয়। ওয়াটার বাথ ক্যানিং প্রক্রিয়ার সময়, ঠিক আছে, 90 থেকে 100°C তাপমাত্রায় 30 মিনিট তাপ দেওয়া হয়। প্রথম কথা হচ্ছে নরমালি ব্যাকটেরিয়া ধ্বংস করতে বা যেগুলো হচ্ছে অবায়বীয় ব্যাকটেরিয়া যেমন ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, এটা ধ্বংস করতে আমাদের লাগে যে 121°C তাপমাত্রায় 15 মিনিট ধরে তাপ দিতে হয়, তাই না? একটু আগে পড়ে আসছি, কিন্তু এখন বলতেছে 90 থেকে 100। 90 থেকে 100 মানে কি কমে গেছে না? 121 থেকে অনেক কম না? আবার তাপমাত্রা 30 মিনিট তাপ দেওয়া হয় বলতেছে। এখন হচ্ছে কেন কমছে, কেন তাপমাত্রার পরিমাণটা কমছে কেন? প্রথম কথা হচ্ছে যে এই ওয়াটার বাথ ক্যানিংটা আমরা কাদের জন্য ইউজ করতেছি? যাদের যেসব খাদ্যের মধ্যে অলরেডি অ্যাসিড বেশি। আর আমি গত ক্লাসে কি বলছিলাম? যে অ্যাসিডের মধ্যে জীবাণু এমনিই বাঁচতে পারে না অ্যাসিডিক পরিবেশে।
তো অ্যাসিডিক পরিবেশে যেহেতু জীবাণু এমনি বাঁচতে পারে না, এই ধরনের খাদ্যে বেশি তাপমাত্রা দেওয়ার প্রয়োজনই হয় না যে জীবাণু ধ্বংস করার জন্য বেশি তাপমাত্রা দিতে হবে। ঠিক আছে? তাপ দেওয়া এই ক্ষেত্রে খাদ্যে অ্যাসিডের পরিমাণ বেশি থাকায় ব্যাকটেরিয়া স্পোর জন্মাতে পারে না, তাই কম তাপমাত্রায় ক্যানিং করা হয়। বুঝতে পারছি? তার মানে কম তাপমাত্রায় ক্যানিং করা হয় কোন পদ্ধতিতে? ওয়াটার বাথ ক্যানিং পদ্ধতিতে। কেন ওয়াটার বাথ ক্যানিং পদ্ধতিতে কম তাপমাত্রায় ইউজ করা হয়? কারণ ওয়াটার বাথ ক্যানিং পদ্ধতিতে আমরা নরমালি কি করি? আমরা নরমালি হচ্ছে যে যেসব খাদ্যে অ্যাসিড বেশি ওইসব খাদ্যকে আমরা ক্যানিং করি। ঠিক আছে? আর প্রেসার ক্যানিং কি হবে? প্রেসার ক্যানিং হচ্ছে উল্টা। যেসব খাদ্যে অ্যাসিড কম সেসব খাদ্যকে আমরা ক্যানিং করার সময় প্রেসার ক্যানিং ইউজ করি। হ্যাঁ, কোটাজাত করি, কোটার মধ্যে সংরক্ষণ করি। ওকে, তার মানে তাপমাত্রা এখন বেশি দেওয়া লাগবে, সেটা হচ্ছে 110°C তাপমাত্রায় প্রায় 1.5 থেকে 2 ঘন্টা খাদ্যকে উত্তপ্ত করা লাগে। কারণ এদের মধ্যে খাদ্যের মধ্যে এমনি অ্যাসিডিক পরিবেশ কম, মানে পিএইচ বেশি, তার মানে জীবাণু এমন অনেক বেশি বেঁচে থাকবে। অনেক বেশি বেঁচে থাকার কারণে ওদেরকে উত্তপ্ত করতে হয় বেশি, যাতে সব জীবাণু ধ্বংস হয়। প্রায় 110°C তাপমাত্রায় 1.5 থেকে 2 ঘন্টা খাদ্যকে উত্তপ্ত করা হয়। ঠিক না? আর ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম হচ্ছে সবথেকে ক্ষতিকারক ব্যাকটেরিয়া খাবারের জন্য, সেই জন্য ওটাকে ধ্বংস করতে সব থেকে বেশি তাপমাত্রা দেওয়া লাগে 121°C তাপমাত্রায় 15 মিনিট ধরে। আশা করি বুঝাতে পারছি। এবার হচ্ছে ক্যানিং করা খাদ্য গ্রহণের সুবিধা আর ক্যানিং করা খাদ্য গ্রহণের অসুবিধা, এগুলো নিজে নিজে পড়ে ফেলা দরকার তো। ওকে, তাহলে আমরা ক্যানিং করার ইয়াগুলো বুঝছি, ঠিক না? এখন হচ্ছে আমরা কিভাবে ক্যানিং করব। হ্যাঁ, কিভাবে ক্যানিং করব। আচ্ছা, এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট আছে, যে ইম্পর্টেন্ট লাইনটা কি? ক্যানিং করা খাদ্যে প্রিজারভেটিভ থাকে বিধায় এটি বেশি খেলে বন্ধান্ধ, তারপর হচ্ছে কি বন্ধাত্ম, তারপর হচ্ছে স্তন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, হৃদরোগ, ডায়াবেটিস এগুলো হইতে পারে। ঠিক আছে? ওকে, এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, একবার পড়াই দিব, একবার পড়াই দিলে তুই বাকি সবগুলো আনসার করতে পারবি। নর্মালি পরীক্ষায় আসে যে কিভাবে জলপাই ক্যানিং করতে হয়, কিভাবে মাছ মাংস ক্যানিং করতে হয়, কিভাবে মাছ ক্যানিং করতে হয়, কিভাবে মাংস ক্যানিং করতে হয়, কিভাবে অমুক ফল ক্যানিং করতে হয়, কিভাবে তমুক ফল ক্যানিং করতে হয়। এখানে বইয়ের মতো অনেকগুলা, সবগুলা ফলের জন্য, সবগুলো মাছ মাংসের জন্য, মানে মাছ মাংসের জন্য একটা প্রসেস দেওয়া আছে ক্যানিং এর, ফলের জন্য একটা প্রসেস দেওয়া আছে ক্যানিং এর, অনেক প্রসেস দেওয়া আছে। এই প্রসেস সবগুলা কি মনে রাখা সম্ভব? সবগুলা মনে রাখা সম্ভব না। হ্যাঁ, আমি তোকে একটু দেখাই দিই জিনিসটা আমি কি বলতে যাচ্ছি। হুম, এই দেখ, প্রথম প্রশ্ন কি বলতেছে? প্রথম প্রশ্ন বলতেছে আনারস কিভাবে কোটাজাতকরণ করতে হয় বা ক্যানিং করতে হয়। আবার বলতেছে আম কিভাবে কোটাজাতকরণ করতে হবে, ক্যানিং করতে হয়। এরপর হচ্ছে আবার কি কাঁঠাল কিভাবে কোটাজাতকরণ করতে হয়, এরপর হচ্ছে পেয়ারা কিভাবে কোটাজাতকরণ করতে হয়। এখন সবগুলো প্রসেস কিন্তু ভিন্ন ভিন্ন। এখন সবগুলো প্রসেস কি তুই পড়তে পারবি একসাথে? একসাথে পড়তে পারবি। এরপর সবজির কোটাজাতকরণ। হ্যাঁ, মানে সবগুলো এক একটা প্রসেস যদি এক এক রকম হয়, এগুলো কখনোই পসিবল না মুখস্থ রাখা, তাই না? তার মানে আমরা কি করব, এই যে আবার মাছের কোটাজাতকরণ কিভাবে করতে হয়, আমরা কি করব, কোটাজাতকরণ বা ক্যানিং এর একটা জেনারেল স্টেপ পড়ে ফেলবো। ওই জেনারেল স্টেপটা মানে কি, ওই জেনারেল স্টেপই আমি সব জায়গায় ইউজ করব। ঠিক আছে? একটা জেনারেল স্টেপ পড়ে বলবো, ওই জেনারেল স্টেপটাই আমি সব জায়গায় ইউজ করব। বুঝতে পারছি? এই জেনারেল স্টেপটা কোথায় লেখা আছে? এই জেনারেল স্টেপটা হচ্ছে এখানে লেখা আছে, এই যে স্টেপ বাই স্টেপ, প্রথমে কি করতে হবে, এরপর কি করতে হবে, এরপর কি করতে হবে, এরপর কি করতে হবে, মানে কোটাজাতকরণ ফুল স্টেপ এখানে দেওয়া আছে। ফুল স্টেপ, হ্যাঁ, এই ফুল স্টেপ এখানে যেভাবে দেওয়া আছে, মানে জেনারেল স্টেপ মানে কি সাধারণ সাধারণ স্টেপ গুলা, যেগুলো সবার ক্ষেত্রে ইউজ করা হয়, আর সবার ক্ষেত্রে এই স্টেপ গুলো মেরে দিব। বুঝতে পারছি? এটাই তার মানে শুরুর থেকে আমাদেরকে এই সাইডটা একটু গুরুত্ব দিয়ে করতে হবে, এরপর এগুলা তার মানে আমরা ইজিলি আনসার করতে পারবো। প্রথম কথা হচ্ছে কাঁচামাল সংগ্রহ করতে হবে। কাঁচামাল সংগ্রহ মানে কি, যে জিনিসটা আমরা কোটাজাতকরণ করবো বা ক্যানিং করবো ওটা সংগ্রহ করতে হবে। স্বাভাবিক, আমরা যদি মাছ সংরক্ষণ করতে চাই তাহলে মাছকে সংরক্ষণ করতে, আগে তো মাছ সংগ্রহ করতে হবে, মাছগুলো টুকরা করে টুকরা টুকরা করে সংগ্রহ করতে হবে, এক জায়গায় আনতে হবে। ওই মাছগুলো তারপর ক্যানে ঢালবো, কাঁচামাল সংগ্রহ করতে হবে। এরপর হচ্ছে শ্রেণী বিন্যাসকরণ করতে হবে। শ্রেণী বিন্যাসকরণ মানে কি? শ্রেণী বিন্যাসকরণ মানে হচ্ছে যে একটা মাছের সব টুকরা কিন্তু সেম হয় না, কিংবা হচ্ছে মাছের টুকরা যেগুলো আমার কাছে আসছে, আমি শুধু মাছ দিয়ে এক্সাম্পল দিচ্ছি, কিংবা ফল দিয়ে এক্সাম্পল দিই, যে ফলগুলো আমার কাছে আসছে সবগুলো ফল খাইতে কিন্তু সেম হবে না। সব কমলা খাইতে কি সেম হয়, সব লেবু খাইতে কি সেম হয়, কোনোটা একটু টক বেশি, কোনোটা একটু টক কম। ঠিক আছে? তার মানে আমার কাছে যে লেবুর টুকরাগুলো আসছে, হ্যাঁ, কয়েকটা লেবুর টুকরাতে টক বেশি হবে, কয়েকটা লেবুর টুকরাতে টক কম হবে, তাই না? তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কি করতে হবে, যেগুলো একই টাইপের স্বাদ, স্বাদ একই টাইপের বৈশিষ্ট্য, ওগুলোকে এক জায়গায় আনতে হবে। যেগুলো একই টাইপের বৈশিষ্ট্য না, ওগুলোকে আরেক জায়গায় আনতে হবে। মানে একই টাইপের বৈশিষ্ট্যগুলো এক এক জায়গায়, একই টাইপের বৈশিষ্ট্য যে টুকরাগুলা, ওই টুকরাগুলো এক জায়গায় সংগ্রহ করবো। হ্যাঁ, এরকম করে।
সবগুলো ইচ এন্ড এভরি বৈশিষ্ট্যগুলা আলাদা আলাদা সংগ্রহ করব। এটা হচ্ছে শ্রেণীবিন্যাস করলাম, ঠিক আছে। কোনোটা ঘ্রাণ বেশি, কোনোটা ঘ্রাণ কম, যেগুলো ঘ্রাণ বেশি এগুলোকে এক জায়গায় রাখছি, যেগুলো ঘ্রাণ কম এগুলোকে এক জায়গায় রাখছি। হ্যাঁ, এরপর হচ্ছে ওজন নিব। কতটুক ওজন নেওয়া মানে হচ্ছে কতটুক আমরা ক্যানিং করব, মানে কতগুলো টুকরা আমরা ক্যানিং করবো, এটা ওজন কতটুক হবে এটা ওজন নেবো। হ্যাঁ, নেওয়ার পর কি করবো, ধৌতকরণ। এবার হচ্ছে মেনলি স্টেপগুলো শুরু। যে টুকরাগুলো আমার হাতে আসছে এগুলোকে বিশুদ্ধ পানি দিয়ে আগে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে বিশুদ্ধ পানি দিয়ে ধুইতে পারি, বা কিছু বিশেষ বাজারে কিছু বিশেষ স্প্রে পাওয়া যায়, ওই স্প্রে গুলা দিয়ে আমরা ধুয়ে নিতে পারি। এতে কি হবে, জীবাণুগুলাকে, বাহ্যিক যে জীবাণু এগুলো ধ্বংস করবো বা সরাই ফেলবো। এরপর কি করবো, এটা যদি ফল হয়, হ্যাঁ, ফল হলে কি করবো, খোসা ছাড়ানো বা কাঙ্ক্ষিত আকারে বিভক্তিকরণ। ফলের খোসাগুলো ছাড়াই নিব, অপ্রয়োজনীয় অংশ যেগুলো আমরা খাই না নর্মালি। আমরা কি খোসা খাই নাকি? আমরা কি কমলার খোসা খাই, আমরা কি লেবুর খোসা খাই? খাই না। যেগুলো অপ্রয়োজনীয় অংশ এগুলো কি ছাড়াই নিব। ছাড়াই নেওয়ার পর এরপর কি করবো, ব্লাঞ্চিং করবো। এরপর কি করবো, ব্লাঞ্চিং। এটা পরীক্ষা আসতে পারে যে ব্লাঞ্চিং মানে কি। ব্লাঞ্চিং মানে কি, সিদ্ধ করা। ব্লাঞ্চিং মানে কি, সিদ্ধ করা। তার মানে প্রথমে ধুয়ে নিছি, ধুয়ে নেওয়ার পর খোসাগুলো অপ্রয়োজনীয় অংশগুলো ফেলে দিয়েছি ফল থেকে। এরপর কি করবো, ব্লাঞ্চিং বা সিদ্ধ করবো। ব্লাঞ্চিং বা সিদ্ধ করে ক্যানিং এর জন্য খাদ্য সামগ্রীর ব্লাঞ্চিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুটন্ত পানি, আগে পানি যখন ফুটতে শুরু করবে ওই ফুটন্ত সদ্য প্রস্তুত বাষ্পে খাদ্যকে 15 থেকে 10 মিনিট উত্তপ্ত করা হয়। হ্যাঁ, সিদ্ধ করা হয় আর কি। সিদ্ধ করা কি আমরা জানি না, প্রথমে পানি ফুটাইতে হয়। পানি ফুটানোর পর ওই ফুটন্ত পানিতে আমরা ফলের টুকরাগুলো দিয়ে দিব। কয় মিনিটের জন্য, 5 থেকে 10 মিনিট উত্তপ্ত করব, ঠিক আছে। পাকা ফলের ক্ষেত্রে এই প্রক্রিয়ার প্রয়োজন নেই। যেসব ফল অলরেডি পাকা এদের ক্ষেত্রে কি দরকার নেই, এটা প্রয়োজন নেই। এর ফলে খাদ্য সামগ্রীর আয়তন কমে যায়, ক্যানে সাজানো সহজ ও সুষম হয়। খাদ্যের মধ্যে যে অসহনীয় বা অগ্রহণীয় ঘ্রাণ থাকলে তাও দূর হয়। হ্যাঁ, তারপর হচ্ছে শাকসবজিতে পিচ্ছিল পদার্থ থাকলেও দূর হয়। কোনো খাদ্যের বর্ণ উন্নত হয়। হ্যাঁ, কিছু অণুজীব মরে যায় এবং এনজাইম পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়। ব্লাঞ্চিং এ রান্নার কাজ কিছুটা সম্পন্ন হয়, মানে রান্নার কাজ কিন্তু কিছুটা ব্লাঞ্চিং এ সম্পন্ন হয়ে যায়, কারণ সিদ্ধ করে ফেলতেছে। যে আমরা আলু কেমনে করি, আলু যখন সিদ্ধ হয়ে যায় আমাদের রান্না তো অলরেডি কমপ্লিট, এবার আলু সিদ্ধ হয়ে গেলে এবার বাকি কাজ তো ইজিলি করা যায়, তাই না? ওকে, তার মানে ব্লাঞ্চিং বা সিদ্ধ করা কি, এটা আসতে পারে। এটা নিয়ে আলাদা করে প্রশ্ন আসতে পারে যে ব্লাঞ্চিং বলতে কি বুঝো, সেই জন্য আলাদা করে দাগাই দিয়েছে। আর উপরে এগুলো হচ্ছে বুঝাবার কিছু নেই, কিন্তু লিখতে হবে, স্টেপ লেখার সময় তো লিখতে হবে যে কোটাজাতকরণের স্টেপ। হ্যাঁ, লেখার সময় তো লিখতে হবে। এরপর সিদ্ধ করে ফেলার পর এবার ক্যানে ভর্তি করবো খাদ্যগুলা। হ্যাঁ, ক্যানে ভর্তি করবো খাদ্যগুলা। আচ্ছা, এখানে আমি তোমাকে একটা কথা বলি। এখানে অনেক কথা লেখা আছে না, হাবি যাবি। এই যে দেখ, ক্যানে ভর্তি করবো, এখানে আবার দুই তিন অনেকগুলা 4-5 লাইন লেখা আছে, এত কিছু লেখার দরকার আছে? একদম শর্টকাট কথা বলি। প্রথমে খাবার সংগ্রহ করবো, এখানে 1 লাইন শেষ। খাবার সংগ্রহ করার পর শ্রেণীবিন্যাস করবো। একই বৈশিষ্ট্যগুলো এক জায়গায় রাখবো, আরেক বৈশিষ্ট্যগুলো আরেক জায়গায় রাখবো। হ্যাঁ, তারপর এগুলাকে ধুবো, বিশুদ্ধ পানি দিয়ে ধুবো বা স্প্রে দিয়ে দিতে পারি। একটু লিখে দিলে হবে। একদম ফুল বইয়ের লাইন বাই লাইন লিখতে হবে এমন কোনো কথা নেই। এরপর হচ্ছে ব্লাঞ্চিং বা সিদ্ধ করা, এটা একটু ডিটেলস লিখতে হবে, কারণ কেন, এখানে ডিটেলস অনেক কথা আছে, বুঝাই দিচ্ছি আমি কিন্তু। এরপর কি করবো, খাদ্যটা ক্যানে ভর্তি করবো। এখানে এত কথা লেখার দরকার নেই। হ্যাঁ, খাদ্য কি করবো, ক্যানে ভর্তি করবো। আচ্ছা, এখানে একটা লাইন আমি দাগাইনি, এই লাইনটা আমি দাগাই দিই। এখানে কি বলতেছে, যদি ধাতব ক্যান ইউজ করা হয়, ধাতব ক্যান মানে সোডিয়ামের ক্যান বা ম্যাগনেসিয়ামের ধাতুর ক্যান ইউজ করা হয়। যদি ধাতব ক্যান ইউজ করা হয় তখন হচ্ছে, তবে ক্যানে খাদ্য ভর্তিকরণের পূর্বে, মানে ক্যানে খাদ্যটা ঢুকাবার আগে ক্যানের ভিতরে ফুড লেকারের আয়রন বা আয়রনের প্রলেপ দেওয়া হয়। ঠিক আছে, ফুড লেকারের আয়রনের প্রলেপ দেওয়া হয়। বুঝতে পারছি? ওকে, একটু দিলে হবে। এখন হচ্ছে কি, এরপর কি করবো, ক্যানে যখন খাবারগুলো ভর্তি করছে সিদ্ধ করে ফেলার পর, তারপর খাবারগুলো কোথায়, ক্যানের মধ্যে ভর্তি করছে। ক্যানের মধ্যে ভর্তি করার পর এবার ক্যানের মধ্যে চিনি বা লবণের দ্রবণ যোগ করা হয়। নর্মালি হচ্ছে 7 থেকে 15% সোডিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করা হয়। আর ফলমূলে হচ্ছে 30 থেকে 40% ঘনমাত্রার বিশুদ্ধ চিনির দ্রবণ যোগ করা হয়। এবার হচ্ছে অ্যাডজাস্টিং। অ্যাডজাস্টিংটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। অ্যাডজাস্টিং কি, এটা প্রায় আসে পরীক্ষায়, যে অ্যাডজাস্টিং কি বলতে কি বুঝো। হ্যাঁ, আমার কফ জমছে তো, একটু দাঁড়া, কফটা ফেলে আসে।
আমরা কি বলছিলাম, যখন ক্যানের মেইন দুইটা প্রসেস ছিল। মেইন দুইটা প্রসেস হচ্ছে প্রথমে তাপ দিয়ে জীবাণু ধ্বংস করে দিতে হয়, তারপর বাতাস থাকতে পারবে না এমন ভাবে ঢাকনা দিতে হবে, ঠিক না? বাতাস থাকতে পারবে না, এটা আমরা কিভাবে করতে পারি? আমরা ঢাকনা দিলে তো ভিতরে বাতাস জমে যাবে, তাই না? এই বাতাস বের করে দেওয়া ভিতর থেকে, ক্যানের ভিতর থেকে বাতাস বের করে দেওয়ার একটা প্রক্রিয়া আছে। এই বাতাস বের করে দেওয়ার প্রক্রিয়াটা হচ্ছে অ্যাডজাস্টিং। এটা কিভাবে করতে হয়? খাদ্যবস্তুকে খাদ্যবস্তু ও তরল ভর্তি ক্যানকে পানি দিব, ঠিক আছে? তরল ভর্তি ক্যানকে আমরা কি করবো, 85°C থেকে নর্মালি 100°C মধ্যে তাপমাত্রা 10 মিনিট উত্তপ্ত করতে হয়। কি দিতে হবে? 85 থেকে 100-র মধ্যে 10 মিনিট উত্তপ্ত করে এর ভিতরে সমস্ত বায়ু বা অক্সিজেন বের করে দেওয়া হয়। এই প্রক্রিয়াকে অ্যাডজাস্টিং বলা হয়। এই অ্যাডজাস্টিং করার পর এরপর হচ্ছে সিলিং করতে হয়, এরপর ঢাকনাটা মেরে দাও, কারণ ভিতর থেকে বাতাস তো সব বের হয়ে গেছে। হ্যাঁ, তার মানে অ্যাডজাস্টিং নর্মালি কিভাবে করতে হয়? 85°C থেকে 100°C তাপমাত্রায় 10 মিনিট করে, ঠিক আছে? আর ব্লাঞ্চিং কিভাবে করতে হয়? ব্লাঞ্চিং হচ্ছে যে কি বলে, 5 থেকে 10 মিনিট। এখানে কত ডিগ্রি সেলসিয়াস সেটা বলা নেই। ফুটন্ত পানিকে 100°C দিতে হয়, ঠিক না? ফুটন্ত পানিতে 5 থেকে 10 মিনিট উত্তপ্ত করা হয়, ব্লাঞ্চিং। হুম, এই দুইটা জিনিস মনে রাখলে এনাফ। এরপর সিলিং। সিলিং মানে কি? সিলিং নাম শুনে বুঝতেছো, সিলিং নাম শুনে বুঝতেছো। এরপর কি করতে হয়? ঢাকনাটা মেরে দিতে হয়। এরপর হচ্ছে রিটার্টিং বা নির্জীবকরণ। এরপর আবার কোনো জীবাণু তো থাকতে পারে, ঠিক না? কোনো জীবাণু ঢুকে যেতেই পারে। ওই এরপর যেন যে কোনো জীবাণু না থাকে এটাকে বলে রিটার্টিং বা নির্জীবকরণ। মানে কি? জীবাণুকে ধ্বংস করার যে প্রক্রিয়া। এরপর সিল করে দেওয়ার পর, ঢাকনা মেরে দেওয়ার পর যে প্রক্রিয়া, আমরা ভিতরে কোনো জীবাণু থাকলে ওইটাকে আবার ধ্বংস করতে পারি, সেটাকে বলা হয় রিটার্টিং বা নির্জীবকরণ। কিভাবে ধ্বংস করতে পারি? যেসব খাদ্যে অ্যাসিড বেশি থাকে তাদেরকে 90 থেকে 100°C তাপমাত্রায় 30 মিনিট উত্তপ্ত করলে হয়। আর যেসব খাদ্যে অ্যাসিড কম থাকে তাদেরকে হচ্ছে 121°C তাপমাত্রায় বা 110°C তাপমাত্রায়, যেকোনো একটা লিখলে হবে, কারণ একটু আগে 110 ডিগ্রি লেখা ছিল। শুধু ক্লস্ট্রিডিয়াম বটুলিনামের ক্ষেত্রে 121°C লেখা ছিল, ঠিক না? 1 থেকে 2 ঘন্টা সময়। এখানে কিন্তু যেহেতু অ্যাসিড কম হলে অণুজীব জন্মাইতেই পারবে। তার মানে ওদের ওইসব খাদ্যে অণুজীব ধ্বংস করতে গেলে আমাদের বেশি তাপমাত্রা দেওয়া লাগবে। 121°C তাপমাত্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় তাপ প্রয়োগ করা হয়, ঠিক আছে? ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম স্পোর কাঠামো 121°C তাপমাত্রায় ভেঙে যায়। আশা করি বুঝাতে পারছি। হুম, এটা আসলে নর্মালি কেমনে করা হয় জানো? রিটার্টিং। এটা যদি একটু ফিল করতে না পারো তাহলে ভুলে যাবে রিটিং বা নির্জীবকরণ। আমরা প্রথমে কি করছি, একটা ক্যান নিছি, তাই না? আমরা একটা ক্যান নিই, কোথায় শেপ, ক্যান, এটা ধর একটা ক্যান। হ্যাঁ, ক্যান নিলাম। এই ক্যানটাতে আমরা কি করছি, প্রথমে খাবার নিছি, খাবারগুলো পরিষ্কার করে নিছি। আচ্ছা, আমি একদম ফুল প্রসেসটা একদম শুরু থেকে বলে দিই আসলে কি কি হয়েছে। হ্যাঁ, একবার বুঝে পড়লে এগুলা জীবন আর ভুলবি না। প্রথমে আমরা কিছু খাবার নিলাম, এই যে খাবার। হ্যাঁ, এই খাবারগুলা ফুটন্ত পানি। আমার লেখা হঠাৎ করে এত ব্যালেন্স ছাড়া হয়ে গেছে এখানে। এটা ধর একটা আমরা পাত্র নিছি, পাত্রের মধ্যে পানি ফুটন্ত অবস্থায় আছে। এই ফুটন্ত পানিতে খাবারগুলা দিছি, ঠিক আছে? খাবারগুলো এই ফুটন্ত পানিতে দিছি, ফুটন্ত পানিতে সিদ্ধ করে নিছি এই খাবারগুলা। এই খাবারগুলো সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে ফেলার পর এই খাবারগুলো আমরা কোথায় নিব? এই খাবারগুলো আমরা ক্যানে ঢালবো, ক্যানে ভর্তি করবো, তাই না? এই ক্যানে ভর্তি করলাম। ক্যানে ভর্তি করার পর এরপর কি করব? এরপর হচ্ছে কি, অ্যাডজাস্টিং করব। অ্যাডজাস্টিং করব মানে কি? এখন খাবারগুলো কোথায় আছে? ক্যানের ভিতরে আছে। হ্যাঁ, এই খাবারগুলো এখন কোথায় আছে? ক্যানের ভিতরে আছে। এই ক্যানের ভিতর খাবারগুলো থাকা অবস্থায় আমরা কি করবো? একটু তরল তরল পানি দিব, ঠিক আছে? এই যে পানি দিলাম। পানি দেওয়ার পর আমরা 85 থেকে 100°C তাপমাত্রায় কত কত মিনিট ধরে যেন রাখবো বলছেন? 10 মিনিট রাখবো, ঠিক আছে? 10 মিনিট রাখার পর কি হবে? এখান থেকে যে অক্সিজেন গুলো আছে, অক্সিজেন গুলা, ভিতরে যে বাতাস গুলো আছে এগুলো বের হয়ে আসবে। এগুলো কি হয়ে যাবে? বের হয়ে আসবে। আর বের হয়ে আসলে তখন কি করব? আর যখন বের হয়ে আসবে তখন আমাদের একটাই কাজ। তার মানে কি, ইভেন ভিতরে পানিগুলো শেষ হয়ে যাবে, ভিতরে পানিগুলো শেষ হয়ে যাবে, শুধু খাবারগুলো থাকবে। হ্যাঁ, এই যে শুধু খাবারগুলো আছে, শুধু খাবারগুলো আছে। এরপর কি করবো ভাইয়া? এরপর তো একদম ইজি, সিলিং করে দিব, ঢাকনাও দিয়ে বন্ধ করে দিব। হ্যাঁ, এই যে সিলিং, উপরে একটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিছি। এই যে ঢাকনা, এখানে ঢাকনা দিয়ে বন্ধ করে দিয়েছি। আমি আর ভালো করে দেখাচ্ছি না। ঢাকনা দিয়ে বন্ধ করে ফেলার পর এবার ভিতরে তো জীবাণু থাকতে পারে, ধর এগুলো জীবাণু। ভিতরে আরো কিছু জীবাণু রয়ে গেছিল, এই যে আরো কিছু জীবাণু এখানে রয়ে গেছিল। হ্যাঁ, তখন কি করবো? এই ক্যানটা আরেকটা পাত্র নিব, এখানে একটা পাত্র নিব।
হ্যাঁ, এখানে একটা পাত্র নিব, এই পাত্রের মধ্যে থাকবে পানি। ঠিক আছে, এই পানির মধ্যে হালকা করে নিমজ্জিত করবো। এই দেখ ক্যানটা কিন্তু হালকা করে নিমজ্জিত অবস্থায় আছে, ভাসমান অবস্থায় আছে, হালকা করে ডুবাই রাখছে আর কি। হ্যাঁ, এইবার এটাকে তাপ দিব। তাপ দিব কত, যেগুলোতে অ্যাসিড কম ওগুলোর জন্য বেশি লাগবে, 110 বা 110 বা 121। কিসের জন্য? প্রায় 1.5 থেকে 2 ঘন্টার জন্য। আর যেগুলোতে অ্যাসিড বেশি ওগুলোতে কম দিলে হয়, 90 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কত সময়ের জন্য? নরমাল হচ্ছে 30 মিনিটের জন্য। দিলে ভিতরের জীবাণুগুলো কি হয়ে যায়, ভিতরের যে জীবাণুগুলো আছে এগুলো কি হয়ে যায়, এগুলো ধ্বংস হয়ে যায়। এই যে ধ্বংস, জীবাণুগুলো ধ্বংস হয়ে গেছে। বুঝতে পারছি, এটা হচ্ছে রিক্টিং বা কি রিক্টিং বা নির্জীবকরণ। শেষ। এরপর যেহেতু তাপ দিছি, ক্যানটা অনেক গরম থাকবে, ক্যানটাকে ঠান্ডা করবো। ক্যানটাকে ঠান্ডা না করলে কি হয়, খাদ্যের বর্ণ পরিবর্তন হয়ে যেতে পারে, এমনকি খাদ্য বেশি নরম হয়ে যেতে পারে। বুঝতে পারছি? ওকে। এরপর কি করবো, গুদামজাত করবো, গুদামে রেখে দিব। ক্যানগুলো তো গুদামের ভিতরে থাকে, স্টোর হাউসের থাকে, ঠিক না? আর গুদামের তাপমাত্রা নর্মালি 2 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখলে ভালো হয়। তার মানে ফুল প্রসেসটা এখন ফ্লো চার্ট আকারে দিছে। প্রথমে কাঁচামাল সংগ্রহ করবো, আর বাছাই করবো, ওজন নিবো, তত করবো, ধুবো, খোসা ছাড়াবো, ব্লাঞ্চিং করবো, পাতায়, এভাবে ফ্লো চার্ট আকারে দিয়ে দিছে। প্রথমে ফ্লো চার্টটা লিখে তারপর যদি ব্যাখ্যা করতে পারো তাহলে তো আরো ভালো। খাদ্যে কোটাজাতকরণের গুরুত্ব এটা নিজে পড়ে ফেলবি। এখন হচ্ছে কি, এবার হচ্ছে কি, যে প্রসেসটা করছি এটা সব জায়গায় অ্যাপ্লাই করে দিব। ঠিক আছে, আলাদা করে আনারসের জন্য আলাদা করে প্রসেস পড়া লাগবে না, ইয়ার জন্য কিছুই প্রসেস পড়া লাগবে না। শুধু আনারসের ক্ষেত্রে এটা মনে রাখবি, অ্যাডজাস্টিং এর জন্য কি করা হয়, 85 ডিগ্রি, আমরা তো পড়ছি যে 85 থেকে 100 মধ্যে অ্যাডজাস্টিং করা হয়, ঠিক না? 85 ডিগ্রি সেলসিয়াস অ্যাডজাস্টিং করে সিল করা হয়, ফুটন্ত পানিতে সিল করা ক্যানকে 20 থেকে 30 মিনিট আবার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রসেসিং করে ঠান্ডা করা হয়। তার মানে রিটিং করা হয় কততে, রিটিং করা হয় 100 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কি, আনারসের মধ্যে এসিড থাকে, এসিড থাকলে কম তাপমাত্রা দিলেই হচ্ছে রিটিংটা। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 থেকে 30 মিনিট আর অ্যাডজাস্টিং করা হয় 85 ডিগ্রিতে। দেখবি সবগুলো সেম, যে সবগুলো সেম। আমের ক্ষেত্রে কি হয়, আমের ক্ষেত্রেও অ্যাডজাস্টিং করা হচ্ছে 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অ্যাডজাস্টিং, এরপর রিটিং করা হচ্ছে 20 থেকে 30 মিনিট ধরে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। যেহেতু বেশি তাপমাত্রা লাগতেছে না, কম সময়, তার মানে কি আমের মধ্যে এসিড থাকে। শুধু এটা মনে রাখতে হবে, আমের ক্ষেত্রে আমরা যখন সিদ্ধ করে নিব, ব্লাঞ্চিং করে নিব, সিদ্ধ করে ফেলার পর আমরা আমের টুকরাগুলো কোথায় নিব, ক্যানের মধ্যে ভর্তি করবো না, ওই ক্যানের মধ্যে ভর্তি করার সময় 40% চিনি দ্রবণ ইউজ করবো, 0.25% সাইট্রিক অ্যাসিড যোগ করে দেবো। এইটুকু মনে রাখলে হবে, এটা দেখবি সব ক্ষেত্রে সেম। ফল হওয়া শুধু আনারসে এটা করতে হয় না, আর বাকি সব ফলে এই কাজ করতে হয়। ক্যানে ভর্তি করার পর 40% চিনি দ্রবণ ইউজ করবো, আর 0.25% সাইট্রিক অ্যাসিড ইউজ করবো। বুঝতে পারছি? কাঁঠালের কোটাজাতকরণ, এ দেখ আবার সেম জিনিস। ক্যানে ভর্তি করার পর 40% চিনি দ্রবণ, 0.25% সাইট্রিক অ্যাসিড দ্রবণ যোগ করবো। অ্যাডজাস্টিং কি করবো, 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অ্যাডজাস্টিং করবো, আর সিল করার জন্য 20 থেকে 30 মিনিট 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সবগুলো তো সেম না? তার মানে কি জেনারেল যে প্রক্রিয়াটা ওটা পড়ে ফেললেই হচ্ছে। হ্যাঁ, তবে ভিন্ন আসবে, একটু করে ভিন্ন আসবে, যেগুলো ভিন্ন ওগুলো আমরা আলাদা করে পড়বো। পেয়ারা কোটাজাতকরণ, পেয়ারা তো সব প্রক্রিয়া সেম, বাট এখানে শুধু সাইট্রিক অ্যাসিডের পরিমাণটা চেঞ্জ করতে হয়। নর্মালি 0.25% সাইট্রিক অ্যাসিড ইউজ করতেছি কোটার মধ্যে ভরার পর, ফলগুলা কোটার মধ্যে ভরার পর 0.25% সাইট্রিক অ্যাসিড ইউজ করতেছি। এই ক্ষেত্রে কি করবো, 0.06% সাইট্রিক অ্যাসিড ইউজ করবো, 10% চিনি দ্রবণ ইউজ করবো, 0.125% অ্যাসকর্বিক অ্যাসিড ইউজ করবো। এইটুকুই ভিন্ন, আর সবগুলা সেম। ওকে, এটা হচ্ছে সবজির কোটাজাতকরণ। সবজি তো অনেক প্রকার হতে পারে, তার মধ্যে বাঁশকরল যেটা আছে ওটার প্রক্রিয়াটা এখানে দেওয়া আছে। বাঁশকরলের মধ্যে এমসিকিউর জন্য যেটা আসতে পারে, বাঁশকরলের নর্মালি হচ্ছে যে শর্করা থাকে 4.5%, আঁশ থাকে 0.9%, প্রোটিন থাকে 1.6%, চর্বি থাকে 0.3%, আরেকটা লাইন আমি দেখাইনি, সরি। আর হচ্ছে কি, ভিটামিন B1, B2 এবং সি থাকে। হ্যাঁ, ভিটামিন B1, B2 এবং সি থাকে। বুঝতে পারছি? ওকে, তাহলে একে কিভাবে সংরক্ষণ করব? প্রথমে পরিষ্কার পানি দিয়ে অপরিজীয় অংশ, সব প্রক্রিয়া সেম। প্রথমে ধুয়ে নিতে হবে, কাঙ্ক্ষিত আকার দিয়ে সিদ্ধ করতে হবে, ব্লাঞ্চিং করতে হবে, পানি ঝরিয়ে নেওয়ার পর 15% লবণ মিশিয়ে, এবার হচ্ছে এখানে শুধু এতক্ষণ 10% চিনি আর হচ্ছে কি 0.25% সাইট্রিক অ্যাসিড যুক্ত করতেছিলাম কোটাতে নেওয়ার পর। হ্যাঁ, এখানে কোটাতে নেওয়ার পর হচ্ছে 15% লবণ মিশাবো, এবং কোটার মুখ বন্ধ করে 30 মিনিট ধরে 1 ঘন্টা, 30 মিনিট থেকে 1 ঘন্টা স্টেরিলাইজেশন করবো। স্টেরিলাইজেশন মানে হচ্ছে রিটিং আর কি। হ্যাঁ, রিটিং।
আর এখানে অ্যাডজাস্টিং এর কথা বলে নাই, কিন্তু তোর বলা লাগবে। মানে ওই জেনারেল প্রক্রিয়াটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত তুই বলবি, জাস্ট কোন জায়গায় এডিট করতে হবে এটা তো তুই দেখতেছিস যে এখানে কোটার মধ্যে ইউজ করার পর 15% লবণ ইউজ করতে হয়, সেটাই, আর কিছু না। হুম, ওকে, তার মানে এগুলো শেষ। এবার হচ্ছে কি কচি ভুট্টার কোটাজাতকরণ। কচি ভুট্টার কোটাজাতকরণ এটা পরীক্ষায় আসবে না, বাট তাও করা আর কি। সেটা কি, প্রথমে ভালোভাবে খোসা মুক্ত করে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। এরপর ভুট্টার যে দানাগুলো আছে, ছোট ছোট দানা, হ্যাঁ ভুট্টা দেখতে কেমন, ভুট্টা দেখতে এরকম না, হলুদ কালার না ভুট্টা, এটা যদি ভুট্টা হয় এখানে ছোট ছোট দানা থাকে না, এই যে এগুলো দানা না, ভুট্টার দানা না, যেগুলো আমরা খাই আর কি। হ্যাঁ, এই ভুট্টার দানাগুলো কি করতে হবে বলছে, প্রথমে ভুট্টা ধুয়ে নেবো, এরপর ভুট্টার দানাগুলো ছাড়িয়ে নিতে হবে, ভুট্টার দানাগুলো আলাদা করতে হবে আর কি ভুট্টা থেকে। হ্যাঁ, ফুটন্ত পানিতে সিদ্ধ করতে হবে। মোটামুটি 4 কাপ ভুট্টা দানার সাথে 1 কাপ গরম পানি এই হিসেবে 55 থেকে 85 মিনিট সবজি সবজি সিদ্ধ করার প্রয়োজন হবে। সিদ্ধ করা মানে ব্লাঞ্চিং এর, ব্লাঞ্চিং করার পর কি হবে, এরপর হচ্ছে ক্যানে ঢুকাবো। ক্যানে ঢুকানোর পর হচ্ছে 2 মাস কি করা হয়, 2 মাস এগুলো নিজে পড়ে বলবি, ঠিক আছে? সেম, পুরোটাই সেম, শুধু এখানে এক্সট্রা ইনফরমেশন কি আসছে, 4 কাপ ভুট্টা দানার সাথে 1 কাপ গরম পানি দিতে হয় কয় মিনিট ধরে, 55 থেকে 85 মিনিট ধরে সবজিটা সিদ্ধ করার জন্য। মানে ব্লাঞ্চিং এর জন্য কয় মিনিট ইউজ করতে হবে, কত ডিগ্রি সেলসিয়াস ইউজ করতে হবে সেটা বলে দিছে। সরি, কত ডিগ্রি ইউজ করতে হবে বলে না, কি পরিমাণ ইউজ করতে হবে, কি পরিমাণ পানি ইউজ করতে হবে, ঠিক আছে, এটা বলে দিছে। সবজি মটরশুটির ক্ষেত্রেও সেম, এগুলো পড়ে ফেলতে হবে নিজে নিজে। হ্যাঁ, সবই সেম, জাস্ট এক্সট্রা ইনফরমেশন পার্থক্য, পার্থক্যটা কোথায় ওই জায়গাটা আমি দেখাই দিছি। টমেটো কোথাজাতকরণ এগুলো আসবে না। এই সাইড ভুট্টা থেকে টমেটো না আসার চান্স বেশি, ঠিক আছে, এখানে তেমন কিছু নেই। সব প্রক্রিয়া সেম, শুধু কোন জায়গায় এডিট করতে হবে এটা বলে দিছি, ঠিক আছে? আর মনে না থাকলে, যদি বাই চান্স ধর মনে নেই, তখন জেনারেল প্রক্রিয়াটা লিখে দিবি, পুরাটা লিখে দিবি, এভাবে 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 করতে হয়। শুধু টমেটো ওয়ার্ডটা বারবার ইউজ করবি আর কি, শেষ। মাছের ক্ষেত্রে, মাছের দেহে একটা এমসিকিউর জন্য যেটা আসতে পারে সেটা দেখাই দিছি। মাছের দেহ ভিটামিন বি এবং হাঁস, ভিটামিন বি থাকে মাছের দেহে, প্রচুর পরিমাণ ভিটামিন বি থাকে, এবং হাঁস সহ ক্যানিং করা মাছ, মানে যেসব মাছের হাত থাকে, মানে কাটা থাকে আর কি। হ্যাঁ, এগুলোতে ক্যালসিয়াম ও ফসফরাসের একটি উৎকৃষ্ট উৎস, ওখানে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আর ফসফরাসও থাকে ওইসব মাছে। যাই হোক, সব সিস্টেম সেম, কোনো কিছু পার্থক্য নাই। শুধু একটা জিনিস মনে রাখতে হবে, এখানে ব্লাঞ্চিং এর সময় কি করতে হবে, ব্লাঞ্চিং মানে কি, সিদ্ধ করা, সিদ্ধ করা পর্যন্ত সেম আছে। সিদ্ধ করার পর এটা যখন ক্যানে নিব, হুম, মাছকে কেটে টুকরা করে সালফার প্রতিরোধক ক্যানে ভর্তি করা হয়। মাছকে এমন ক্যানে ভর্তি করাতে হবে যেখানে সালফার উৎপন্ন হইতে পারবে না, ঠিক আছে? এই ক্ষেত্রে এটা আমরা কিভাবে করতে পারি, আমরা ক্যানের ভিতরে জিঙ্ক অক্সাইডের একটা প্রলেপ দিতে পারি। জিঙ্ক অক্সাইডের প্রলেপ থাকলে কি হয়, এতে জিঙ্ক অক্সাইড ও মাছের ভিতর যে সালফাইড আছে, ওই সালফাইড বিক্রিয়া করে জিঙ্ক সালফাইড গঠন করে ফেলে, ফলে সালফার উৎপন্ন হইতে পারে না। কারণ উৎপন্ন হয় জিঙ্ক সালফাইড, সালফার তো আর উৎপন্ন হচ্ছে না, যা মাছের বর্ণ উজ্জ্বল করে। তার মানে কি, আমরা যে ক্যানের ভিতর যে জিঙ্ক অক্সাইডের প্রলেপ দিচ্ছি ওই প্রলেপ, আর মাছের ভিতরে যে সালফাইড থাকে ওই সালফাইড বিক্রিয়া করে জিঙ্ক সালফাইড গঠন করে ফেলে, মাছের বর্ণ উজ্জ্বল করে ফেলে। হ্যাঁ, আর ক্যান ভর্তি মাছকে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 থেকে 60 মিনিট উত্তপ্ত করা হয়। 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি, তার মানে মাছের মধ্যে অ্যাসিড কম থাকে, তাই বেশি তাপমাত্রা দেওয়া লাগতেছে। বাকি সব সিস্টেম সেম, আশা করি বুঝাইতে পারছি। মাংসের কোটাজাতকরণও সেম। হ্যাঁ, আর কিছু বললাম না। অ্যাডজাস্টিং এর কিভাবে করতে হবে, ওই যে আমি বলছি না, ক্যানটা প্রথমে কি পানির মধ্যে নিমজ্জিত করতে হবে, পানির মধ্যে নিমজ্জিত করতে হবে বলছি না, এই যে ক্যানটা এভাবে তো ইয়া করতে হয়, রিটিং করতে হয়, তাই না? রিটিং করতে হয় বলতেছি, সরি, অ্যাডজাস্টিং করতে হয়। অ্যাডজাস্টিংও সেম পদ্ধতিতে করতে হয়, ঠিক আছে? ফুটন্ত পানির ক্যানে 2 থেকে 3 অংশ ডুবাই রাখবো, বাষ্পের সাহায্যে তাপ প্রয়োগ করা হয় যাতে ক্যানের সব পানি বের হয়ে যায়, একে অ্যাডজাস্টিং বলে। এই কাজের জন্য 10 মিনিটে যথেষ্ট। সিল করা ক্যানকে 1 থেকে 1.5 ঘন্টা 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্টেরিলাইজেশন করা হয়। বুঝতে পারছি? আমি এখানে একটা প্রসেস, সরি ভুল বলছি। আমি কি বলছি, প্রথমে খাবারগুলা নিব, খাবারগুলা নিয়ে প্রথমে কি করব, ইয়াতে নিব, সিদ্ধ করব, সিদ্ধ করার পর এগুলো ক্যানে নিব, ক্যানে নেওয়ার পর অ্যাডজাস্টিং করবো, যে কিভাবে, এই যে এইভাবে অ্যাডজাস্টিং করব। এই যে একটা পাত্র নিব, পাত্রের মধ্যে কি করব, এই যে পাত্রে নিব, পাত্রের মধ্যে পানি দিব, পানির মধ্যে হচ্ছে ক্যানটাকে একটু করে ডুবাবো। হ্যাঁ, ডুবাই হচ্ছে যে তাপ তাপ দিয়ে অক্সিজেন গুলা বের করে দিব। অ্যাডজাস্টিং নর্মালি করতে হয় কত, এখানে আমি রিটিং প্রক্রিয়াটা এটা দেখাই দিচ্ছি। আসলে রিটিং প্রক্রিয়া এমন না, এটা হচ্ছে অ্যাডজাস্টিং প্রক্রিয়া হবে, সরি। হ্যাঁ, 85 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস করতে হয়, ঠিক না?
নরমালি 10 মিনিট করলে হয়, এভাবে করে 10 মিনিট করলে বাইরে অক্সিজেন গুলো কি হয়ে যায়, অক্সিজেন গুলো বের হয়ে যায়, বের হয়ে গেলে এরপর হচ্ছে আমরা এখানে সিল করব, সিল দিয়ে মানে ঢাকনা দিয়ে লাগাই দিব, লাগাই দেওয়ার পর এবার এই ক্যানটাই আবার কি করব, এই ক্যানটাই আবার এই সিলযুক্ত ক্যানটাই আবার আলাদা করে তাপ দিব, রিটিং। এরপর যে আলাদা করে তাপ দিচ্ছি, যেখানে পানি বা পাত্র ইউজ করা হচ্ছে না, আলাদা করে তাপ দিচ্ছি, ওইটাকে বলা হচ্ছে ওইটাকে বলা হচ্ছে রিটিং। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। তাহলে এরপর হচ্ছে জলপাইটা পড়তে হবে না, ঠিক আছে? জলপাইটা হচ্ছে নর্মালি যে প্রক্রিয়া পড়া আছে, জেনারেল প্রক্রিয়া, এটা সম্পূর্ণ লিখে দিলে হবে। হ্যাঁ, আজকে তো পড়া তাহলে এতটুক। এর কালকের ক্লাস থেকে হচ্ছে সাসপেনশন পড়াবো। কালকের ক্লাস থেকে হচ্ছে এই চ্যাপ্টারের নতুন পার্ট শুরু হবে। এতক্ষণ একটা পার্ট ছিল, কালকে থেকে আরেকটা পার্ট শুরু হবে। এই চ্যাপ্টারের মোট 3টা পার্ট, ঠিক আছে? তাহলে যা যা পড়াইছি এগুলোর সাথে সাথে পড়ে ফেলতে হবে, কারণ এগুলো মনে থাকবে না। মিনিমাম এগুলো 2 বার পড়তে হয়, 2-3 বার পড়ে গেলে তারপর মনে থাকবে।